মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর আয়োজনে যোগ দিতে 3 দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় ভুটানের প্রধানমন্ত্রী অভ্যর্থনা জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিসিবি নিয়ে বিস্ফোরক মন্তব্যের পর দেশে ফিরলেন সাকিব আল হাসান। গণমাধ্যম কর্মীদের চোখ ফাঁকি দিয়ে বিমানবন্দর ত্যাগ। এ সপ্তাহে বোর্ড সভাপতির সঙ্গে বৈঠক। করোনার ঊর্ধ্বগতির মধ্যে পরীক্ষা নিয়ে বিশৃঙ্খলা। ঘণ্টার পর ঘণ্টা দাঁড়াতে হচ্ছে লাইনে। পরপর কয়েকদিন টেস্টে ভিন্ন ভিন্ন রিপোর্টের নজির। সময় সংবাদের সঙ্গে আছে আমি ইমদাদুল হক। মুজিব বর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর আয়োজনে যোগ দিতে 3 দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় পৌঁছেছেন ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে রাষ্ট্রীয়ভাবে অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তাকে লাল গালিচা সংবর্ধনার পাশাপাশি গান স্যালুট দেয়া হয়। পরে 3 বাহিনীর চৌকস দলের পরিবেশনা পরিদর্শন করেন লোটে শেরিং। বিমানবন্দরে আনুষ্ঠানিকতা শেষে বাংলাদেশের মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভারের জাতীয় স্মৃতিসৌধে যান ভুটানের প্রধানমন্ত্রী। সাকিব প্রসঙ্গ। বিসিবি নিয়ে বিস্ফোরক মন্তব্যের পর দেশে ফিরেছেন সাকিব আল হাসান। মধ্যরাতে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে যুক্তরাষ্ট্র থেকে ঢাকায় পৌঁছান সাকিব। পরে বিমানবন্দরে উপস্থিত গণমাধ্যম কর্মীদের ফাঁকি দিয়ে চলে যান বিশ্বসেরা ওয়ানডে অলরাউন্ডার। বিমানবন্দরে অপেক্ষা বিশ্বসেরা ওয়ানডে অলরাউন্ডার সাকিব আল হাসানের জন্য। যুক্তরাষ্ট্র থেকে ছুটি কাটিয়ে দেশে ফিরবেন তিনি। এর আগেও বহুবার এভাবে ফিরেছেন সাকিব, তবে এবারের ফেরাটা একটু আলাদা। দুদিন আগে একটা অনলাইন সাক্ষাৎকারে বিসিবির বেশ কয়েকজন পরিচালককে নিয়ে তির্যক মন্তব্য করেছিলেন সাকিব। এর পরপরই আবারও টক অব দ্য টাউন সাকিব আল হাসান। তাই তার এই ফেরাটা নিয়ে আগ্রহ ছিল সবার মাঝে। বিমান অবতরণের ঘণ্টাখানেক আগে থেকেই বিমানবন্দরে এসে উপস্থিত হন গণমাধ্যম কর্মীরা। ভিআইপি সিকিউরিটির কড়া নিরাপত্তার মধ্যেও ছিলেন অসংখ্য সাধারণ মানুষ। অপেক্ষা চলতে থাকে মিস্টার 75-এর আগমনের। অবশেষে নির্ধারিত সময়ের কিছু পরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে সাকিবকে বহনকারী কাতার এয়ারওয়েজের ফ্লাইটটি। এরও মিনিট 15 বাদে ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষ করে ভিআইপি টার্মিনাল দিয়ে বের হন সাকিব। তবে গণমাধ্যম কর্মীদের চোখ ফাঁকি দিয়ে দ্রুতই বিমানবন্দর ত্যাগ করেন এই অলরাউন্ডার। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আয়োজিত রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দেবার কথা রয়েছে তার। পাশাপাশি এই সপ্তাহেই বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে বৈঠক করবেন সাকিব আল হাসান। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ, ঢাকা। এবার করোনা প্রসঙ্গ। করোনা সংক্রমণের ঊর্ধ্বগতির মধ্যেই পরীক্ষায় বিশৃঙ্খল দশা। নমুনা দিতে এসে দাঁড়িয়ে থাকতে হচ্ছে ঘণ্টার পর ঘণ্টা। নেই স্বাস্থ্যবিধির বালাই। কাউন্টারগুলোতে ভিড় করছেন সাধারণ রোগী বা তাদের স্বজনরাও। ভোগান্তির পাশাপাশি বাড়ছে সংক্রমণের ঝুঁকিও। আতিকুর রহমান তমাল জানাচ্ছেন বিস্তারিত। করোনা টেস্ট করাচ্ছে। করোনা টেস্ট করানোর জন্য ওনার কথা বলতে সমস্যা, স্ট্রোক করছে। সোহরাওয়ার্দী হাসপাতালে স্ট্রোকের রোগীর সাথে গায়ে গা লাগিয়ে দাঁড়িয়ে আছেন করোনার উপসর্গধারীরা। এটা মূলত টাকা জমা নেওয়ার কাউন্টার। না, এরকম আলাদা কোনো লাইন নেই আমাদের। নমুনা দিতে সকাল 9টায় আসতে বলা হলেও সংগ্রহ শুরু হয় বেলা 12টায়। কেউ ওই লাইনে দাঁড়াইতেছে, কেউ এই লাইনে দাঁড়াইতেছে। এই ভোগান্তির জন্য একটা সাইনবোর্ড লাগাই দিলে সমস্যা কোথায়? 9টা বাজে আসছি, এখন ওনারা স্যাম্পল নেবে 12টা বাজে। করোনা রোগী যারা, এরা তো সম্ভাব্য উপসর্গ আছে বলেই আসে, তাদেরকে এখানে 1.5-2 ঘন্টা ঘুরাচ্ছে। এটা করোনার বুথ। এখানকার অবস্থা আরো ভয়াবহ। নেই সামাজিক দূরত্বের বালাই। কে যে কার আগে যাবেন সেই সিরিয়াল নিয়ে চলে হই হুল্লোড়। 72 ঘন্টা পরে এই রিপোর্টটা নিয়ে কি করব? এখানে নাম্বার দিয়েছে, কোনো সিস্টেম নেই। হাসপাতালের পরিচালক বলছেন তিনি দ্রুত এ বিষয়ে পদক্ষেপ নেবেন। আমার নলেজে আমি ওটা বুঝতে পেরেছি না, কারণ ওটা আলাদা করতে হবে। ওটা আলাদা, অবশ্যই আলাদা করতে হবে। আমি ওটা আলাদা করে দেবো। অন্য হাসপাতালগুলোর দশাও প্রায় একই রকম। সবচেয়ে ভয়াবহ তথ্য হলো পরপর কয়েকদিন টেস্ট করে ভিন্ন ভিন্ন রিপোর্ট পাওয়ার নজিরও কম নয়। 17 তারিখ টেস্ট করাই, 18 তারিখ রেজাল্ট দেয় পজিটিভ আসে, আবার 20 তারিখ টেস্ট করাই, 21 তারিখ আসে নেগেটিভ। বাংলাদেশে করোনা সংক্রমণের পর সুরক্ষা সামগ্রী নিয়ে কেলেঙ্কারি, টেস্ট কিট নিয়ে মাতামাতি, দীর্ঘ লকডাউন কিংবা করোনায় লাখো মানুষের বেকারত্বের পরও এই মহামারী ঠেকাতে কোভিড পরীক্ষায় এখনো কেন শতভাগ শৃঙ্খলা ফিরছে না, সেই প্রশ্ন ছিল স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালকের কাছে। আগের বারের নেগেটিভটা পরের বারের পজিটিভ হতেই পারে, কারণ আগে যখন নেগেটিভ হয়েছে এটা তো ইনকিউবেশন পিরিয়ড 14 দিন, হয়তো যখন নেগেটিভ হয়েছে তার ইনকিউবেশন পিরিয়ডটা শেষ হয়নি এবং ভাইরাল লোড কম ছিল। ভাইরাল লোড বেশি হবে তখন তার পজিটিভ হবে।
তবে বিশেষজ্ঞদের বক্তব্য হলো স্বাস্থ্য অধিদপ্তরের আওতায় একই রিয়েজেন্ট ব্যবহার করে নমুনা সংগ্রহ ও পরীক্ষা মনিটরিং করা উচিত। এক এক প্রতিষ্ঠান এক একটা ফলো করে এবং এই প্রতিষ্ঠানগুলোর মধ্যে যে একটা সমন্বয় তৈরি করা, এটা হলো এর একটা সমাধান। বাংলাদেশে করোনা শনাক্তের 1 বছর পরও টেস্ট নিয়ে এমন ধোঁয়াশা ও বিশৃঙ্খলা দুঃখজনক বলেও মন্তব্য করেন তিনি। আতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে গোপালগঞ্জের কোটালীপাড়ায় সমাবেশী স্থলের পাশে ৭৬ কেজি ওজনের বোমা পুঁতে রাখার ঘটনায় মামলা করার রায় আজ। রায়ে ১৪ আসামির সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড প্রত্যাশা করছে রাষ্ট্রপক্ষ। ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল ১-এর বিচারক আবু জাফর মোহাম্মদ কামরুজ্জামান বেলা ১২টায় রায় ঘোষণা করবেন। ২০০০ সালের ২১শে জুলাই গোপালগঞ্জের কোটালীপাড়ায় শেখ লুৎফর রহমান আদর্শ কলেজের মাঠে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমাবেশ স্থলের পাশে ৭৬ কেজি ওজনের একটি বোমা উদ্ধার করা হয়। এই ঘটনায় কোটালীপাড়া থানায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করা হয়। ২০০১ সালের ১৫ নভেম্বর মুফতি হান্নান সহ ১৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে সিআইডি। ২০০৪ সালের ২১ নভেম্বর আদালতে আসামিদের বিরুদ্ধে বিচার শুরু হয়। চুরি হওয়া তেল উদ্ধারের দাবিতে তেলের ডিপো থেকে তেল উত্তোলন বন্ধ রেখে কর্মবিরতি পালন করছে উত্তরাঞ্চল ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়ন। এতে তেল না পেয়ে ডিপোর সামনে যানবাহনের দীর্ঘ লাইনে দুর্ভোগে পড়েছেন যানবাহন শ্রমিকরা। বিস্তারিত জানাতে সিরাজগঞ্জের বাঘাবাড়ি তেল ডিপো থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রিঙ্কু কুণ্ডু। রিঙ্কু, সকাল থেকে সিরাজগঞ্জের বাঘাবাড়ি অয়েল ডিপো থেকে সকল ধরনের তেল উত্তোলন বন্ধ রেখে কর্মবিরতি পালন করছে উত্তরবঙ্গ ট্যাঙ্ক মালিক শ্রমিক ইউনিয়ন। আমি যদি কারণ হিসাবে আপনাকে জানাই, উত্তরবঙ্গ ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়নের যিনি সাধারণ সম্পাদক আছেন মনির সরকার, তিনি আমাকে যেমনটি জানিয়েছেন যে ফেব্রুয়ারির ২৫ তারিখে এই সিরাজগঞ্জের এই বাঘাবাড়ি অয়েল ডিপো থেকে একটি ট্যাঙ্ক লরির তেল নিয়ে লালমনিরহাটের উদ্দেশ্যে রওনা হয় এবং সেই ট্যাঙ্ক লরিটি কিন্তু আসলে বগুড়ার শেরপুর উপজেলায় সেখানে কিন্তু আসলে তেলের লরি থামিয়ে তেল চুরি ঘটনা ঘটে এবং তারপরেই এই মালিক শ্রমিক ইউনিয়নের যারা নেতৃবৃন্দ আছে তারা কিন্তু সেখানে যায় এবং পরে ট্যাঙ্ক লরিটি উদ্ধার করে। তারা যেটি বলছে যে এই তেল চুরির ঘটনার সাথে যারা জড়িত এবং এই তেল যতক্ষণ পর্যন্ত উদ্ধার না হবে ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু এই কর্মবিরতি পালন করে যাবে। আপনাকে একটু জানিয়ে রাখি যে সিরাজগঞ্জের এই বাঘাবাড়ি অয়েল ডিপো থেকে পদ্মা, মেঘনা, যমুনা এই 3টি কোম্পানির তেল কিন্তু আসলে উত্তরবঙ্গের 16টি জেলায় সরবরাহ করা হয় এবং এখানে প্রায় প্রতিদিন 30 লাখ লিটার কিন্তু তেল বিভিন্ন এই উত্তরবঙ্গের 16টি জেলায় সরবরাহ করা হয়ে থাকে এবং এই কারণে সকাল থেকেই কর্মবিরতির কারণে কিন্তু সব ধরনের তেল উত্তোলন বন্ধ রয়েছে এবং এখন পর্যন্ত তেলের কোনো সংকট বিভিন্ন তেল পাম্পগুলো কিন্তু দেখা যায়নি। কিন্তু এই অবস্থা যদি চলতে থাকে তাহলে কিন্তু এই যে জ্বালানি তেলের সংকট একটি দেখা দিতে পারে এবং শ্রমিক ইউনিয়নের নেতারা যারা বলছে যে এই ঘটনার সুষ্ঠু একটি আসলে ঘটনার যদি বিচার না পায় তারা কিন্তু এই কর্মবিরতি তারা অব্যাহত রাখবে এবং যতক্ষণ পর্যন্ত চুরি হওয়া তেল উদ্ধার না হবে ততক্ষণ পর্যন্ত এই ধর্মঘট অব্যাহত থাকবে বলে জানিয়েছে উত্তরবঙ্গ ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ। তো এই ছিল সিরাজগঞ্জের বাঘাবাড়ি অয়েল ডিপো থেকে আমার কাছে সর্বশেষ খবর। এমদাদ। সিরাজগঞ্জ থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী রিঙ্কু কুণ্ডু। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের সবচেয়ে বড় চিংড়ি পোনার হাট বাগেরহাটের ফয়লা হাট। কক্সবাজার, নোয়াখালী, ফেনী ও চট্টগ্রাম থেকে আনা হয় বাগদা ও গলদা চিংড়ি পোনা। নদী থেকে পাওয়া চিংড়ি পোনাও ওঠে এই হাটে। প্রতিদিন ভোর থেকেই বাগেরহাট সহ বিভিন্ন এলাকা থেকে চিংড়ি চাষিরা ছুটে আসেন বাগেরহাটের রামপাল উপজেলার ফয়লাহাট চিংড়ি পোনার আড়তে। হ্যাচারির চেয়ে গুণগত মান ভালো হওয়ায় নদী থেকে পাওয়া পোনার চাহিদা বেশি, তাই দামও দ্বিগুণ। প্রতি হাজার হ্যাচারি পোনা বিক্রি হয় 350 থেকে 400 টাকা দরে, আর নদীর পোনা বিক্রি হয় 800 থেকে 900 টাকা পর্যন্ত। চিংড়ির পোনা গণনার জন্য রয়েছেন হাজারেরও বেশি মানুষ। শুধু গণনা করেই দিনে 500 টাকা পর্যন্ত আয় করেন তারা। পছন্দের পোনা কিনতে হাটে ভিড় করেন বিভিন্ন এলাকার চিংড়ি চাষি ও ব্যবসায়ীরা। দূর দূরান্ত থেকে আমরা এই ফলন ভালো পাই বিদায় আমরা এখান থেকেই মাছ নিই। এই বাজার থেকে পোনা কিনে নিয়ে যাই আমরা, তারপরে ঘিরে ফেলাই। হ্যাচারির মাছ বিক্রি হয় 200 টাকা হাজার, আর আমাদের এই মাছ বিক্রি হয় 1800-900 টাকা। তাহলে এই মাছটার মান কত? অনেকে 1000 টাকা পায়, অনেকে 500 পায়, অনেকে এরকম কাজ করে। করোনা পরবর্তী সময়ে বাজার এখন জমজমাট বলে জানিয়েছেন আড়তদার সমিতির নেতারা। এই বাজারে প্রায় 200 সদস্য, 200 আড়তদার আছে। 200 আড়তদার মিলে সারা বছরে প্রায় 300 কোটির মতো পোনা বিক্রয় করে থাকে। রামপালের ফয়লাহাটে 2 শতাধিক মাছের পোনার আড়ত রয়েছে, আর বছরে বিক্রি হয় 100 কোটি টাকার চিংড়ি পোনা। সময় সংবাদ, বাগেরহাট।
নেপালে 3 জাতি টুর্নামেন্টে কাল কিরগিজস্তান অনূর্ধ্ব 23 দলের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এই মুহূর্তে কাঠমান্ডুতে আছেন সহকর্মী তারেক হাসান শিমুল। আমরা সরাসরি যোগ দেব তার সঙ্গে। শিমুল, সেই মহারণ ত্রিদেশীয় যে টুর্নামেন্টটি নেপালে অনুষ্ঠিত হচ্ছে, বাংলাদেশ, কিরগিজস্তান এবং স্বাগতিক নেপালের মধ্যকার প্রথম ম্যাচ আজকে মুখোমুখি হবে বাংলাদেশ এবং কিরগিজস্তান, যেখানে আসলে দল গঠনের ক্ষেত্রে যে বাংলাদেশ দল যেটি আসলে গুরুত্ব দেওয়া হচ্ছে যে দীর্ঘমেয়াদী একটি জাতীয় দল গঠনের জন্য, সেক্ষেত্রে কিন্তু আজকে অভিষেক হতে যাচ্ছে নতুন দুজন ফুটবলারের। ডিফেন্সে যদি বলি, হাবিবুর রহমান সোহাগ রয়েছেন এবং ফরওয়ার্ড লাইনে রয়্যালের কথা শোনা যাচ্ছে বিভিন্ন সূত্র থেকে। আমরা যে ন্যাশনাল টিমস কমিটি বা ম্যানেজমেন্টের পক্ষ থেকে আমরা যতটুকু শুনতে পেরেছি যে এই দুজন প্লেয়ারের অভিষেক হতে পারে। আর যদি জেমিডের যে পরিকল্পনা সবসময় যেই ফরমেশনে খেলে থাকেন 4-4-2 ফরমেশনে, সেক্ষেত্রে কিন্তু ফরওয়ার্ড লাইনের দায়িত্বটা এক নতুন এবং একজন পুরাতন অর্থাৎ মতিন মিয়া এবং কি রয়্যালের সেই দায়িত্বটা সামলাতে হবে। তার ডিফেন্স লাইনে ডিফেন্ডার সোহাগ রয়েছেন, সেই সাথে কিন্তু বাদশাহ, বিশ্বনাথ, তাদের মতো হচ্ছে সিনিয়র প্লেয়াররা রয়েছেন। আর মাঠে সবসময় আসলে যেই কাজটা খুব সুন্দরভাবে বল তৈরি করে থাকেন সোহেল রানা এবং কি সাদ উদ্দিনরা, সেই কাজটা কিন্তু তাদের দায়িত্বে থাকবে। সো এই নেপালের কিন্তু এই টুর্নামেন্টটিকে ঘিরে কিন্তু বেশ তৎপরতা রয়েছে যে জাতীয় দল এবং কি নেপাল যে আনফা রয়েছে, নেপাল ফুটবল অ্যাসোসিয়েশন, তারা কিন্তু টুর্নামেন্টটিকে খুব সুন্দরভাবে আয়োজনের জন্য পরিকল্পনা এবং কি সুন্দরভাবে ব্যবস্থাপনা সেটি কিন্তু করেছে। বাংলাদেশে এবং কিরগিজস্তানের ম্যাচে উপভোগেও অনেক দর্শকের উপস্থিতির প্রত্যাশা করছি। 15,000 দর্শক ধারণ ক্ষমতা সম্পন্ন যে নেপালের দশরথ রঙ্গশালা স্টেডিয়াম। আমরা আসলে নেপালের স্থানীয় যে দর্শক রয়েছে তাদের সাথে কথা বলেছি, তারাও আসলে এই টুর্নামেন্টকে ঘিরে একটা বাড়তি উৎসাহ নিয়ে অপেক্ষা করছে। কারণ আসলে করোনা পরিস্থিতির কারণে কিন্তু বিশ্বের সব দেশের মতো নেপালেও কিন্তু আসলে যে অবস্থা বিরাজ করছে, অনেক কিছুই আসলে সংরক্ষিত করে দেওয়া হয়েছে চলাফেরা থেকে শুরু করে। সেক্ষেত্রে কিন্তু একটা উপলক্ষ তৈরি হয়েছে এই টুর্নামেন্টটি ঘিরে দর্শকদের মাঝে নিজেদের যে একটি আনন্দ উপভোগের জন্য। সেক্ষেত্রে কিন্তু একটি জমজমাট ম্যাচ এবং কি দর্শকদের উপস্থিত কামনা করা হচ্ছে। সেক্ষেত্রে একটি ভালো ম্যাচ, অর্থাৎ কিরগিজস্তানের বিপক্ষে একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ উপহার দেবে বাংলাদেশ দল, সেই প্রত্যাশা। এমদাদ, নেপালের কাঠমান্ডু থেকে আমার কাছে এই ছিল সবশেষ। ফিরছি আপনার কাছে। তারেক হাসান শিমুল আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন নেপালের কাঠমান্ডু থেকে। এবার জানিয়ে দিচ্ছি সময় সংবাদের শিরোনামগুলো। মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর আয়োজনে যোগ দিতে 3 দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় ভুটানের প্রধানমন্ত্রী। অভ্যর্থনা জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবং বিসিবি নিয়ে বিস্ফোরক মন্তব্যের পর দেশে ফিরলেন সাকিব আল হাসান। গণমাধ্যম কর্মীদের চোখ ফাঁকি দিয়ে বিমানবন্দর ত্যাগ। এ সপ্তাহেই বোর্ড সভাপতির সঙ্গে বৈঠক। এই ছিল সময় সংবাদে, সঙ্গে থাকুন সময়।